হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 47। এর আগে টোটাল আমরা 46 মক টেস্ট ডিসকাস করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং 2-3টে ফিজিক্সের ম্যাথ তোমাদের থাকবে। তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নেবো যাতে আমাদের সায়েন্সের দিকে স্কোরটা আমাদের অনেক বেশি হয়ে যায়। তো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, মক টেস্ট এখানেই নেওয়া হয়। এবং তাছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এখানেও জয়েন করে নেবে। এখানে গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিডি 2 পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ আমি পোস্ট করে রেখেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। দেখো, তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন। তোমাদের এখানে 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন পেয়ে যাবে, এক্সট্রা ডিটেলস, সাথে 404টা ফিজিক্সের ম্যাথ একদম ডিটেলসে সলভ করে দেওয়া আছে, যেখান থেকে এই তোমাদের কোশ্চেন সেট গুলো করাচ্ছি। এবং তার সাথে রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হয়েছিল, তার প্রথম 30টা শিফটের 1200টি এনটিপিসি এক্সামের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে আমি এক্সট্রা ডিটেলস তোমাদের করিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা রয়েছে, যে নিচের কোনটি আলোকের অপেক্ষা সর্বাপেক্ষ কম ঘন মাধ্যম? তো আলোক বা লাইটের চেয়ে সবচেয়ে কম ঘন মাধ্যম হচ্ছে কোনটা? বায়ু, এয়ার বা বায়ু। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো এখানে কি বলেছে, নিম্নলিখিত মৌলগুলিকে তাদের বর্ধনশীল অধাতব চরিত্র অনুযায়ী সারিবদ্ধ করতে বলেছে। মানে ধাতু থেকে অধাতব দিকে যে চরিত্র তার, সেটাকে তোমাকে সারিবদ্ধ করতে বলেছে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি অপশন এ। কেন হচ্ছে এখানে একটু দেখে না। সবার প্রথম মনে রাখবে, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে একই পর্যায় কোনটাকে বলছে? এগুলোকে বলছে, এগুলো পর্যায় বা পিরিয়ড এগুলোকে বলছে। ওকে, তো একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। মানে যে বাঁ সাইড থেকে তুমি যখন ডান সাইডে যাবে, তখন তোমার অধাতব শক্তি তোমার বৃদ্ধি পাবে। এবার দেখো, এই যে বাঁ সাইডে তোমার ধরে নাও এইগুলো সব আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এগুলো সব তোমার মেটাল। ওকে, এই এতদূর পর্যন্ত বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এবি, পিভিএস এগুলোকে বলা হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড। এবং এই সাইডে যেগুলো রয়েছে, এই সাইড গুলো হচ্ছে তোমাদের অধাতু। ওকে, নন মেটাল যেটা। এবার দেখো এখানে তোমাদের অপশন এ আমাদের অ্যান্সার হচ্ছে সবার প্রথম লিথিয়াম। লিথিয়াম কোথায়? একদম সবথেকে মেটালিক যেটা ফর্ম, সেটা হচ্ছে লিথিয়ামে। তার থেকে একটু কম সেটা হচ্ছে বেরিলিয়াম। তারপরে দেখো এখানে সি রয়েছে, সি হচ্ছে কার্বন। বোরন তো নন তোমাদের মেটালয়েড বা ধাতুকল্প। ধাতুকল্প মানে কি? তার মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান। তারপরে চলে আসছে কার্বন। কার্বন হচ্ছে নন মেটাল। তারপরে দেখো অক্সিজেন, কার্বনের পাশে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন পরে অক্সিজেন রয়েছে, এটা আরো মানে নন মেটাল। এবং সবারই লাস্ট এখানে এফ রয়েছে বা ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তোমার নন মেটাল এই মানে লাইনটার মধ্যে। তাহলে এই প্রথমটাতে লিথিয়াম সব থেকে ধাতব, তার মানে ধাতব চরিত্র থেকে অধাতব চরিত্র থেকে যাচ্ছে। আমরা বলেছি যে পর্যায় সারণীর পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তো এখানে আমাদের অ্যান্সার রয়েছে অপশন এ। এবং এখানে আমরা আরেকটা জিনিস তোমাদের রিভিশন করে নিই, বারবার তোমাদের রিভিশন করি, পরীক্ষা আসার চান্স আছে। তো সবার প্রথম এই যে দেখতে পাচ্ছ, প্রথম গ্রুপ হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। 2 নম্বরের গ্রুপে যেটা রয়েছে এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এইদিকে 18 নম্বর যে গ্রুপ রয়েছে এটাকে বলা হচ্ছে হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন। এগুলো সব কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এবং 17 নম্বর যে গ্রুপ ফ্লোরিন, ক্লোমিন, ব্রোমিন, আয়োডিন, এটি, টিএস এগুলো যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। তো এগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় আসে। পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে মৌলগুলি কোন কোন কক্ষ থাকবে? পর্যায় সারণীর তৃতীয়, তো এটা দেখো প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে লাস্টে কত রয়েছে? 18 রয়েছে। তো এগুলো কোন কোন কক্ষে থাকবে? দেখো এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, যে কে কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে, মানে 10টা হয়ে গেল। তাহলে বাকিটা কত? বাকি যে 8টা পড়ে রয়েছে সেটা এম কক্ষের মধ্যে থাকবে। তাহলে আমরা অ্যান্সার করে দিতে পারবো যে কে কক্ষ, এল কক্ষ এবং এম কক্ষ। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে পর্যায় সারণীর 3টে পর্যায়ে মৌলগুলো কোন কক্ষে থাকবে? তারা থাকবে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে দেখো সর্বাধিক 2টো, এল কক্ষে 8টা, তোমাদের এম কক্ষে সর্বাধিক 18টা থাকতে পারে। তো এখানে তোমার 2, 8, 18, তো তোমার হয়ে যাচ্ছে 18টা পর্যন্ত মৌল যেহেতু রয়েছে, তো এম কক্ষের মধ্যে বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো রয়েছে। তাহলে টোটাল অ্যান্সার কি হয়ে যাচ্ছে? কে, এল, এম। নেক্সট চলে আসি, বয়ঃসন্ধির সময় ঘামের গ্রন্থি এবং সেবাসিয়াস গ্রন্থিগুলি নিঃসরণ বৃদ্ধি পায়। এই সময় গ্রন্থিগুলি থেকে কোন কোন উপাদান নিঃসৃত হয়? অপশন দেখো এবং অ্যান্সার করো। তো এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, ঘাম এবং তেল। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
একটি দোলন সম্পন্ন করতে কোনো বস্তুর যে সময় লাগে তাকে কি বলা হয়? এখান থেকে তুমি বুঝতে পারছো, ডাইরেক্ট তোমাকে এখান থেকে কিন্তু সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। এবার বলছে বলো এটা কার সংজ্ঞা। তো মনে রাখবে, একটি দোলন সম্পন্ন করতে কোনো বস্তুর যে সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড বা সময়কাল। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পৃথিবী তার দিকে সকল বস্তুকে আকর্ষিত করে, এটি ঘটে দেশে থাকার কারণে। তো পৃথিবী সকল বস্তুকে তার দিকে আকর্ষণ করে, এটা কোন ধর্মের জন্য? তো এটা আমরা প্রত্যেকে পারবো। অ্যান্সার কি হচ্ছে? মহাকর্ষ বল। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র আহিত বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তাকে তড়িৎ চুম্বক বলও বলা হয়, যেটা অপশন বি তে রয়েছে। তো এই সংজ্ঞাগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় এই প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের রিপিট হয়। ব্রোঞ্জ মেটালের উপাদানগুলো কি কি? তো ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি? তামা এবং টিন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো, পিতল, তামা এবং দস্তা; ব্রোঞ্জ, তামা এবং টিন; এবং সোল্ডার হচ্ছে টিন এবং সীসা। তো এগুলো ঘুরিয়ে ফিরে বারবার রিপিট হয়, তো একটু মনে রাখার চেষ্টা করবে। কার্ড অয়েল হলো কি? তো কার্ড অয়েল কেমন টাইপের সেটা জানতে চেয়েছে। সরি, কার্ড বা ক্রুড অয়েল, ক্রুড অয়েল যেটাকে বলা হচ্ছে, কার্ড অয়েল নয়, ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল এটা হচ্ছে তোমার গন্ধযুক্ত হলুদ কালো তরল। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, অপরিশোধিত তেল বা খনিজ তেল মূলত হাইড্রোকার্বন এবং অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ। এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং অপরিশোধিত তেলকে ব্যবহারের উপযোগী করার জন্য বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এটা পুরোটা দেওয়া রয়েছে। এবার বলছে পর্যায় সারণীতে এই মৌলটি নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা হবে? তো সবার প্রথম এটা যদি তুমি ইলেকট্রন কনফিগারেশন করো, অ্যাটমিক নাম্বার বার করো, তোমার অ্যাটমিক নাম্বার আসবে তোমার কত? অ্যাটমিক নাম্বার আসবে তোমার 15। ওকে। এবার এই যে পিরিয়ডিক টেবিল 15 কার হচ্ছে? তোমার 15 রয়েছে তোমাদের ফসফরাস। এবার কি বলেছে? এই মৌলটির নিচের মৌল, মানে 15 নিচে কে রয়েছে, সরি এখানে একটু ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 15 নিচে ফসফরাসের নিচে কি রয়েছে? 33। 33 হচ্ছে কার? আর্সেনিক। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 33। এবং 33 কার অ্যাটমিক নাম্বার? 33 হচ্ছে আর্সেনিকের অ্যাটমিক নাম্বার। তো এই তোমাদের পিরিয়ডিক টেবিলটা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। প্রচুর প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল এই একটা চ্যাপ্টার থেকে। নার্ভাস টিস্যু এর কাজ হলো বার্তা পাঠানো কোথায়? তো নার্ভাস টিস্যু এর কাজ হচ্ছে সারা শরীর জুড়ে বার্তা পাঠানো। তো এখানে একটু ডিটেলস দেখে নাও যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যেটা রয়েছে আমাদের, তো প্রাণীদের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কাজের সমন্বয় করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে, যেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো স্নায়ু টিস্যু বা এই যে নার্ভ টিস্যু, এটি অতি ক্ষুদ্র অর্গানিজম রূপে প্রায় 550 থেকে 600 মিলিয়ন বছর পূর্বে আবির্ভূত হয়েছিল। অধিকাংশ প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা রয়েছে সেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত, এবং প্রান্তীয় তোমাদের স্নায়ুতন্ত্র যে স্নায়ু দিয়ে গঠিত, যা দীর্ঘ, সরু, নলাকার, স্বচ্ছ এবং অ্যাকশন দিয়ে আবৃত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শরীরের প্রতিটি অংশের সাথে সংযোগ করে থাকে। কোনটি প্রাণীদের বৃহত্তম গ্রুপ? বলো, এই প্রশ্নটা রিপিটেড অনেকবার করিয়েছি আমি তোমাদের, রিসেন্টলি তোমাদের এনটিপিসি পরীক্ষাতেও এসেছিল। তো অ্যান্সার হচ্ছে অর্থোপোডা। অর্থোপোডা হচ্ছে সবচেয়ে বৃহত্তম গ্রুপ। তো সন্ধিপদী বা অর্থোপোডা অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম, এবং সেকেন্ড পজিশনে রয়েছে মনে রাখবে মোলাস্কা। তো দুটোই পরীক্ষায় বারবার রিপিটেড প্রশ্ন, তো মনে রাখবে। ড্যাশ কলা ভাস্কুলার বান্ডিল গঠন করে? তো এটা তো সহজ, খুবই সহজ, তোমাদের অনেকবার করিয়েছি। তো আমরা প্রত্যেকে জানি জাইলেম এবং ফ্লোয়েম কলা ভাস্কুলার বান্ডিল গঠন করে। তো মনে রাখবে জাইলেম, জাইলেম কাকে বলছে? সবার প্রথম জাইলেম হচ্ছে একটা জটিল স্থায়ী কলা। তো উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবণীয় খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবাহিত হয় তাকে জাইলেম কলা বলে। জাইলেম কলার কাজ হচ্ছে মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছানো এবং উদ্ভিদের অঙ্গের দৃঢ়তা প্রদান করা। এই দুটি হচ্ছে জাইলেম কলার কাজ। ফ্লোয়েম কলার কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পরিবাহিত হয় তাকে ফ্লোয়েম কলা বলে, এবং এর কাজ কি? যে পাতায় উৎপন্ন খাদ্যরাও সারা দেহে ছড়িয়ে দেওয়া। নিম্নলিখিত কোন রোগগুলি যৌন ক্রিয়ার মাধ্যমে সংক্রমিত হয়? তো এখানে তোমরা অপশন দেখে অ্যান্সার করে দিতে পারবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এইডস। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, এইডস সবার প্রথম তো এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে এইচআইভি, মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগ লক্ষণ সমষ্টি, যা মানবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রমতাকে একদম কমিয়ে দেয়। এর ফলে একজন এইডস রোগী খুব সহজে যে কোনো রোগের সংক্রমণে আক্রান্ত হতে পারে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। ত্বরণের এসআই একক হলো কি? ত্বরণ বা তোমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো এই ইউনিট চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবে।
এর অ্যান্সার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ভেলোসিটি বা বেগ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেটা তোমাদের অপশন সি তে রয়েছে। এবং তার সাথে মনে রাখবে মোমেন্টাম বা ভরবেগ এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, অপশন বি তে যেটা রয়েছে। তো এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নিম্নোক্ত কোনটি একই গোষ্ঠীভুক্ত নয়? তো অপশন গুলো দেখো, অ্যালুমিনিয়াম এটা একটা ধাতু, সোনাও ধাতু, রূপাও ধাতু, কিন্তু হাইড্রোজেন এটা হচ্ছে অধাতু। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অপশন ডি, হাইড্রোজেন এটা একই গোষ্ঠীভুক্ত নয়। এবার দেখো, হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর প্রথম রাসায়নিক মৌল, এর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, এর সংকেত হচ্ছে H। হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল। হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম বা ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। এটা মনে রাখলে। হাইড্রোজেনের পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এবং সবাই লাস্টে মনে রাখবে, হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণু গ্যাস। তো এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন হচ্ছে কি অধাতব বা নন মেটাল। দুটি বস্তু এ এবং বি সমান গতিতে ধাবমান, এ এর ভর মানে এর মাস বি এর মাসের দ্বিগুণ, তাহলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কি হবে? তো এখানে গতিশক্তির অনুপাত হবে 2। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখো, প্রথম বস্তুর গতিশক্তি হাফ এমবি স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এমবি স্কোয়ার। এবার কি বলেছে, এ এর ভর বি এর দ্বিগুণ, মানে এখানে এমটা 2m হবে। তো সেটা আমি এখানে পুট করলাম, হাফ ইন্টু এম এর জায়গায় 2m পুট করলাম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো তোমার, এখানে তুমি ইকুয়াল টু এরকম ভাবে লিখতে পারো 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এই 2 আমি কাটলাম না, এটা জাস্ট তোমাকে প্রুভ করার জন্য রেখে দিলাম। এবং সেকেন্ড যেটা, তার দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এমবি স্কোয়ার, এখানে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ারই হবে, কারণ এখানে ভরটা তো একই রয়েছে, এমই রয়েছে, এবং তোমার প্রথম যেটা ছিল তার দ্বিগুণ ছিল, তো সেই জন্য এখানে হাফ এমবি স্কোয়ার। এবার দেখো এখানেও হাফ এমবি স্কোয়ার রয়েছে, এখানেও হাফ এমবি স্কোয়ার, এটা যদি পুরোটা কেটে দাও তাহলে পড়ে কি রয়েছে, পড়েতে 2, তো মানে দুগুণ। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে দুই কে এ বাই কে বি, মানে প্রথম গতিশক্তি বাই দ্বিতীয় গতিশক্তি তুমি বার করো তাহলে তুমি 2 পাবে। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আলো একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তার গতিবেগের কি পরিবর্তন হয়? তো তার গতিবেগ বেড়ে যায়। অপশন এ হচ্ছে কিন্তু এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, প্রতিসরণ হলো একটি আলোক তরঙ্গের পথের বাঁক যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। এটি আলোক রশ্মি দ্বারা অনুভূত গতির পরিবর্তনের কারণে ঘটে। যখন আলো একটি রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ভ্রমণ করে তখন রশ্মির গতি বৃদ্ধি পায় এবং স্বাভাবিক বা অবিলম্বে থেকে এটা দূরে সরে যায়। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কোনো বস্তুকে 10 মিটার সরাতে 50 নিউটন বল প্রয়োগ করলে উক্ত কৃতকার্য। তো কৃতকার্য বা ওয়ার্ক ডান সমান আমরা একটা ফর্মুলা জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ডাব্লিউ হচ্ছে আমাদের কৃতকার্য বা কার্যই লিখলাম, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। ওকে, বল 50 নিউটন, সরণ 10 মিটার, তাহলে কত হচ্ছে 500 নিউটন মিটার। এবার এখানে অপশনে কোথাও নিউটন মিটার নাই, ইকুয়াল টু তুমি লিখতে পারো 500 জুল। কেন লিখলাম? কারণ 1 নিউটন মিটার সমান হয়ে থাকে 1 জুল। তুমি যদি এই রিলেশনটা না জানো তাহলে কিন্তু তুমি তখন অ্যান্সার করতে পারবে না। এবার তুমি বলতে পারো যে এখানে শুধু একটা 500 রয়েছে, তো আমি এটা মেরে দিলাম, কিন্তু অনেক সময় পরীক্ষা কি হয় 500 জুল দিয়ে দিয়েছে, এবার অনেক সময় দেখবে 500 ওয়াট দিয়ে থাকবে, তার অনেক সময় 500 নিউটন মিটার স্কোয়ার দেওয়া থাকবে, এরকম ভাবে তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া থাকবে। তো তোমাকে সবকিছু জেনে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে এটা আরেকবার আমরা রিভিশন করে নিই। অ্যান্সার কি হলো? 500 জুল। কেন হলো? ফর্মুলা আমরা জানি যে সরণ 10 মিটার দেওয়া রয়েছে, বল 50 নিউটন দেওয়া রয়েছে, কৃতকার্য সমান হয়ে থাকে বল ইন্টু সরণ, তো বল ইন্টু সরণ ভ্যালু পুট করলাম, নিউটন মিটার হলো এন ইকুয়াল টু 500 জুল, কারণ কি 1 নিউটন মিটার সমান 1 জুল। একটি গাড়ি যদি মোট 2000 জুল শক্তি ব্যবহার করে এবং সেটির মাধ্যমে উৎপাদন হয় 500 জুল শক্তি, তাহলে গাড়িটির কর্মদক্ষতা কত হবে? তো এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে 25%। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে যে যত শক্তি উৎপন্ন করেছে বাই মোট শক্তি ইন্টু 100, যে পার্সেন্টেজ বার করতে হবে। তো এটা যদি কাটাকাটি করো তো তোমার 25%ই তোমার অ্যান্সার আসবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঠিক সূত্র হলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঠিক সূত্র হলো কি? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঠিক সূত্র হচ্ছে CaOH2। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে সিলেক্ট লাইমও বলা হয়, এটা হচ্ছে একটা অজৈব যৌগ যার রাসায়নিক সূত্র হচ্ছে CaOH2। গাছপালার মধ্যে কোন হরমোনের কারণে কাণ্ডটি সূর্যের আলোর দিকে বেঁকে যায়? তো মনে রাখবে অ্যান্সার হচ্ছে অক্সিন হরমোনের কারণে। তো এখানে ডিটেলস দেখো যে উদ্ভিদ হরমোন অক্সিন উদ্ভিদকে সূর্যের আলোর দিকে বাঁকতে সাহায্য করে, এটি হলো উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক হরমোন। নিম্নলিখিত কার্যকলাপ মূলকগুলির মধ্যে মানে ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে
কোনটিতে COOH উপস্থিত রয়েছে? তো এটাই উপস্থিত রয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি বেগ দ্বিগুণ হয় তাহলে নিম্নোক্ত কোনটি কি হবে? দেখো এটা অ্যান্সার করার আগে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, আগেও একদিন তোমাদের বুঝিয়েছিলাম। তো এখানে দেখো কি কি দেওয়া রয়েছে, ভরবেগ এবং গতিশক্তি। ভরবেগ এর ফর্মুলা হচ্ছে P = m × v। P মানে হচ্ছে কি ভরবেগ, সমান কি হয় ভর ইন্টু বেগ, এটা হলো। আর একটা কি আছে গতিশক্তি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সমান এর ফর্মুলা হচ্ছে 1/2 × m × v²। দেখো কাইনেটিক গতিশক্তি, এটা গতি লিখে দিলাম শুধু, বেশ গতিশক্তি সমান হচ্ছে কি 1/2 × ভর ইন্টু বেগের হোল স্কয়ার। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে। এবার দেখো এখানে ফর্মুলা জানি P = mv। এবার ভিটাকে যদি 2v করে দেওয়া হচ্ছে তাহলে কি হবে 2 × m × v। ওকে, তার মানে আগে mv ছিল, এখন 2mv হয়ে গেল, মানে কি ভরবেগ কি হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল। এবার চলে আসি গতিশক্তি এবং ভরবেগ যখন দ্বিগুণ হয়ে গেল, অপশন সি তে দেখো দুগুণ হয়েছে, বাকি কোনো অপশন নাই। তো তুমি এখান থেকে চোখ বন্ধ করে সি করে দেবে, কিন্তু আরেকটু শিখবো আমরা। তো কাইনেটিক এনার্জি সমান কি হয়ে থাকে বা গতিশক্তি সমান 1/2 × m × v²। এখানেও সেম ভ্যালু পুট করলাম, 1/2 × m যেমন রয়েছে এবং ভিটা কি হয়েছে ডবল হয়ে গেছে, মানে দেখো ভি মানে ডবল হয়ে গেছে, মানে 2 × v তার হোল স্কয়ার। তার মানে কি লিখতে পারি 1/2 × m × 4v²। ইকুয়াল টু আমরা এই 4টাকে আগে নিয়ে এলাম, তো 4 × 1/2 mv²। দেখো প্রথমে ছিল 1/2 mv², এখন চলে এলো 4 × 1/2 mv², মানে কি 4 গুণ বেড়ে গেল। তাই এখানে দেখতে পাচ্ছ ভরবেগ 2 গুণ, গতিশক্তি 4 গুণ। প্রত্যেকে বুঝতে পারলে আই হোপ। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে বেগ দ্বিগুণ করলে ভরবেগ 2 গুণ হবে, গতিশক্তি 4 গুণ হবে। নিচের কোনটির উপর একটি বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ভর করে না। কিছুক্ষণ আগে কৃতকার্য সময় আমরা কি পড়লাম, W = Fs। তো F হচ্ছে কৃতকার্য, W কৃতকার্য, F হচ্ছে বল ইন্টু সরণ। তাই দেখো সরণের উপর ডিপেন্ড করে, বলের উপর ডিপেন্ড করে, বল এবং সরণের মধ্যে কোনকেও ডিপেন্ড করে না কোনটার উপর, বস্তুর প্রাথমিক গতিবেগ। তো বস্তুর প্রাথমিক গতিবেগের উপর নির্ভর করে না। এবং মনে রাখবে যদি তোমার কৃতকার্য ধনাত্মক চাও তো তখন সেক্ষেত্রে থিটার ভ্যালু হবে 0 থেকে 90 এর নিচে পর্যন্ত, মানে 89 পর্যন্ত ধরে রাখো। যদি শূন্য কাজ হয় তাহলে থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। এবং যদি নেগেটিভ কাজ হয় তখন সেটাকে বলা হয় যে 90 এর পথে, মানে 91 থেকে ধরে নাও, বা 90.1 থেকে শুরু করে 180 পর্যন্ত। তো এটা মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় কাজে আসে। এখানে কি বলেছে দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া। তো এগুলোর মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে অপশন সি Fe তার সাথে যদি CuSO4 রিঅ্যাকশন হয় তাহলে FeSO4 এবং Cu উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে এখানে দেখো, এইটার সাথে এটা রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, মানে এই দুটো কানেক্ট হয়ে যাচ্ছে এবং কপার যেটা সেটা আলাদা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখো এখানে Fe হচ্ছে লোহা এখানে কোথায় রয়েছে, Fe দেখো এখানে লোহা রয়েছে। ওকে, এবং কপার কোথায় রয়েছে, কপার হচ্ছে এখানে। তো লোহা হচ্ছে কপারের তুলনায় বেশি রিঅ্যাক্টিভ বা মোস্ট রিঅ্যাক্টিভ, এবং যখন কোনো মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট কোনো তার থেকে কম লিস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্টের সাথে তোমার বিক্রিয়া করে তখন কি হয়, প্রতিস্থাপন হয়। মানে এই Feটা এই CuSO4 এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং কপারকে সেখান থেকে বার করে দিচ্ছে, বলে তুমি একা থাকো, তো এরকম ব্যাপার করে দিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার কি হচ্ছে কি অপশন সি। এবং এখানে এটা সেটাই লিখেছি আমি তোমাদের, দেখো এখানে লেখা রয়েছে যে মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট রিপ্লেস দ্য লেস রিঅ্যাক্টিভ এলিমেন্ট। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে নিও। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল গুলো রয়েছে, অবশ্যই খুব ভালোভাবে পড়ো। যারা জব করছো তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে PDF লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজও করতে পারো। এই যে সায়েন্সের ক্লাসগুলো করাচ্ছিলাম এগুলো সব কিন্তু এই 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স থেকে আমি তোমাদের করাচ্ছিলাম, মানে প্রত্যেকটা সেট থেকে একটা করে কোশ্চেন বেছে বেছে নিয়ে তোমাদের মক টেস্টের মতো করে দিচ্ছি। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।